জেনপাস ইউজি 2027 প্রিপারেশন তোমরা যারা যারা করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। যদি তুমি সত্যি সত্যি 2027 সালে জেনপাস ইউজি পরীক্ষা ক্র্যাক করতে চাও, তুমি এই মুহূর্তে একজন ড্রপার স্টুডেন্ট হয়ে থাকো বা ক্লাস 12-এ পড়ছো, 2027 সালে জেনপাস ইউজির প্রিপারেশন করছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি তোমাদেরকে সিম্পলি বলছি যে যদি তোমাকে একটা ভালো র্যাঙ্ক করতে হয়, ঠিক আছে, যদি তোমাকে একটা টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে হয়, নিজের পছন্দ মতো কলেজ সিলেক্ট করতে হয়, তোমাকে তোমার প্রিপারেশনের মধ্যে বেশ কিছু চেঞ্জেস আনতে হবে। এবং এই বছর 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষা হয়ে গেছে, জেনপাস ইউজির রেজাল্ট বেরিয়ে গেছে। তো কিরকম কি চেঞ্জেস এসেছে, কিরকম কি বিষয় হয়েছে, তার উপর বেস করে আগামী বছর তোমার প্রিপারেশন কিরকম ভাবে করা উচিত সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওতে বলবো। এবং শুধুমাত্র আজকের এই ভিডিওটি নয়, পুরো বছর ধরে যতদিন না জেনপাস ইউজি 2027 পরীক্ষা হচ্ছে, আমি তোমাদের সায়নদা তোমাদের সাথে রয়েছি, বিভিন্ন বিষয়ে গাইডেন্স প্রোভাইড করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবার প্রথমে আমি তোমাদের কিছু সিনারিও বা কিছু রেজাল্ট শো করছি। তোমরা আই হোপ যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এবং এই যে আমাদের এই রেজাল্টের কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা 2026 সালের যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা হয়েছিল তার রেজাল্টের কিছু স্ক্রিনশট। এবার এখানে তুমি যদি দেখো যে এখানে একটা স্টুডেন্ট সে টোটাল কত মার্কস পেয়েছে, দেখো তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করছো 2027 সালের জন্য, তার মানে আমি টার্গেট করতে চাই যে তোমরা যাতে টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে পারো। তো এই বছর দেখো এই যে এই স্টুডেন্টটা সে 81 মার্কস পেয়েছে, 81.66 মার্কস, বুঝতেই পারছো টপ র্যাঙ্কারদের মধ্যে। এবার এখানে যদি দেখি তার যদি তুমি মার্কসগুলো দেখো, আমি বায়োলজি, বেসিক ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড এটা আপাতত সাইডে রাখছি, এগুলো তো অফকোর্স সবসময় স্কোরিং সাবজেক্ট। কিন্তু তুমি যদি এখানে আসো, দেখো ফিজিক্সে পেয়েছে 14.5, কেমিস্ট্রিতে পেয়েছে 18.75। নেক্সট তুমি আরেকটা নেক্সট স্টুডেন্টটা দেখো, সে কত পেয়েছে, সে টোটালে পেয়েছে 79 মার্কস। এবং 79 মার্কসের মধ্যে এগুলো আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যারা আমাদেরকে রেজাল্টগুলো পাঠিয়েছে তাদের থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফিজিক্সে পেয়েছে 14.75, এবং কেমিস্ট্রিতে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে পেয়েছে হচ্ছে 17.75। নেক্সট আমাদের পরের যে স্টুডেন্টটা, সে দেখো ফিজিক্সে পেয়েছে 14.25, কেমিস্ট্রিতে পেয়েছে 18.5। তারপরের যদি তুমি স্টুডেন্টটাকে দেখো, দেখো এক্ষেত্রে ফিজিক্সে পেয়েছে 16.75, কেমিস্ট্রিতে পেয়েছে 19.75। এরকম আরো আমাদের কাছে রেজাল্টস রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা এক্সাম্পল শো করছি। এবার এখান থেকে আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি, দেখো 2026 সালে আমরা যদি ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপারগুলো দেখি, সেগুলো কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন আসেনি। ফিজিক্সে এমন প্রশ্ন দিয়েছিল 7টা-8টা প্রশ্ন তো যে কেউ পারছিল। কেমিস্ট্রি আমাদের বিভিন্ন বছর যে পরীক্ষা হয়েছে জেনপাস ইউজি, তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পেপার এই বছর ছিল। কিন্তু স্টিল তোমরা এখানে যেরকম দেখতে পাচ্ছ কিছু স্টুডেন্ট প্রচুর মার্কস তুলে নিয়েছে, কারণ কেমিস্ট্রি পরীক্ষায় এবার কোয়েশ্চেনটা সেটা কম্পারেটিভলি অনেক সোজা ছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে কেমিস্ট্রিতে স্টুডেন্টরা যারা কিন্তু টপ র্যাঙ্ক করেছে তারা অনেক বেশি বেশি নাম্বার পেয়েছে, 19 মানে এটা দেখো 19.75, 25-এর মধ্যে প্রায় 20-এর কাছাকাছি, 18.5, 17.75, 18.75, তার মানে প্রায় 17-18 নাম্বার কিন্তু স্টুডেন্টরা কেমিস্ট্রি থেকে তুলে নিয়েছে। কিন্তু যখন আমরা পরীক্ষার হলে স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে গেছিলাম, আমরা 2026 সালে স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে গেছিলাম পরীক্ষার দিন, পরীক্ষার পরে অনেক এসে স্টুডেন্ট আমাদেরকে ফিডব্যাক দিয়েছে। তো সেই ক্ষেত্রে যেরকম কিছু স্টুডেন্ট এরকম ভালো ভালো মার্কস তুলে নিচ্ছে, কিছু স্টুডেন্ট যেরকম জানিয়েছে যে না আমাদের ভালো হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের কিন্তু কেমিস্ট্রিতে তারা খুব একটা বেশি মার্কস তুলতে পারেনি। তার কারণ কি, তার কারণ আমাদের জেনপাস ইউজির যে মানে প্রিপারেশন, সেই প্রিপারেশনের অ্যাপ্রোচ সাধারণত স্টুডেন্টরা একটা ফলো করে, এবং সেখানে তাদের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে একটা ভয় কিন্তু সবসময় জেনপাস ইউজির স্টুডেন্টরা এক্ষেত্রে মেনটেন করে চলে, যে না আমার তো ফিজিক্স কেমিস্ট্রি ভয় লাগে। তোমাদেরকে বারবার আগেও বলেছিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি সেটা কিন্তু সাথে সাথে ভালো করে পড়তে হবে। অনেকে বিভিন্ন সময় জিজ্ঞেস করে, স্যার আমি ফিজিক্সটা ছেড়ে দেবো, আমি কেমিস্ট্রিটা ছেড়ে দেবো, তাহলে কি আমার প্রিপারেশন হয়ে যাবে? হবে না। হতে পারে কোনো একটা সাবজেক্ট তোমার একটু উইক, কিন্তু সেই সাবজেক্টটাকে কিন্তু তোমাকে ভালো করে টার্গেট নিয়ে চলতে হবে। এবার কিরকম কি চেঞ্জেস আমাদের আপকামিং সময়ে করতে হবে সেটা নিয়ে চলো কথা বলা যাক। যে এই বছর না হয় আমাদের কেমিস্ট্রি কোয়েশ্চেনটা কম্পারেটিভলি ইজি দিয়েছিল, প্রত্যেকবার যে ইজি দিবে তার তো মানে নেই। তাহলে স্যার, তাহলে আপনি কেন বলছেন যে আমাদের এই কেমিস্ট্রি মার্কসগুলো এতটা ইম্পর্টেন্ট? সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। দেখো, তোমাদের জেনপাস ইউজিতে আমরা যদি দেখি যে আমাদের 5টা সাবজেক্ট রয়েছে, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড, তাই তো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রত্যেকটাতে 25 মার্কস করে থাকে, ইংলিশ অ্যান্ড হেলথ অ্যাপটিটিউডে 20 মার্কস করে থাকে। এবার এখানে এই যে হেলথ অ্যাপটিটিউড, এটা হয়ে গেছে হচ্ছে আমাদের গেম চেঞ্জিং ব্যাপার, ঠিক আছে?
আমাদের এতদিন অবধি কি থাকতো, এতদিন অবধি আমাদের এখানে থাকতো হচ্ছে লজিক্যাল রিজনিং। এবার লজিক্যাল রিজনিং এ আমাদের কি 20টা কোয়েশ্চেন থাকতো। এবার এই 20টা কোয়েশ্চেন আমরা টার্গেট করতাম যে হ্যাঁ আমরা আমাদের স্পিড ইনক্রিজ করবো, বিভিন্নভাবে করব, কিন্তু ভাবো সবাই কি সেটা করে উঠতে পারতো? এক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এই যে 20টা কোয়েশ্চেন লজিক্যাল রিজনিং এ থাকতো সেটা করতে কিন্তু মোটামুটি 30-35 মিনিট অনেকেরই চলে যেত। অনেকে হয়তো এটাকে টাইম ম্যানেজ করে করে 20-25 মিনিটও নামিয়ে এসেছিল। আমরাও তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা ভালো করে মানে প্র্যাকটিস করো যাতে তোমাদের স্পিড ইনক্রিজ হয়, কিন্তু স্টিল আমাদের অনেক স্টুডেন্টদেরই কিন্তু এই লজিক্যাল রিজনিং করতে 30-35 মিনিট সময় লেগে যেত। এবার বায়োলজি আর ইংলিশ এই দুটো তো অলওয়েজ স্কোরিং ছিল, তো বায়োলজি আর ইংলিশ এই দুটো তো স্কোরিং সাবজেক্ট ছিলই এবং এগুলোতে আমাদের টাইমও সেভ হতো। কিন্তু আমাদের লজিক্যাল রিজনিং যে সাবজেক্টটা, যেটা কিনা 2025 সাল অব্দি ছিল, ইভেন 2026এও তো থাকারই কথা ছিল, লাস্টের 2-3 মাস আগে আমাদের হেলথ অ্যাপটিটিউড অ্যাড করে দেওয়া হয়েছিল, তাই না? তো সেই ক্ষেত্রে এই লজিক্যাল রিজনিং সাবজেক্টটা অনেক বেশি সময় নিয়ে নিত। তাহলে তার ফলে কি হচ্ছিল, ভাবো তুমি যদি বায়োলজি 15 মিনিটের মধ্যেও করছো, ইংলিশ 15 মিনিটের মধ্যেও করছো, এখানে যদি তোমার 30-35 মিনিট সময় চলে যেত, আমাদের লজিক্যাল রিজনিং 30-35 মিনিট সময় চলে যেত, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা 5-10 মিনিট কিন্তু চলে যেত। হাতে পড়ে থাকতো কত, হাতে পড়ে থাকতো আমাদের কাছে 20-25 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট। সেই টাইমে স্টুডেন্টদেরকে কি করতে লাগতো, সেই টাইমে স্টুডেন্টদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করতে লাগতো। খুব স্বাভাবিকভাবেই সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির জন্য খুব একটা সময় কিন্তু হয়ে উঠতো না। তাই স্টুডেন্টদের নর্মাল যে প্রিপারেশনের অ্যাপ্রোচ সেটা কি থাকতো, বা আমরাও যখন পড়াতাম তখন সেই ক্ষেত্রে স্টুডেন্টরা নর্মালি কি দেখতে পেতাম যে তাদের ফিজিক্স কেমিস্ট্রি তারা খুব একটা বেশি মাথা ঘামায় না। তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি আমি যদি 10টা চ্যাপ্টার পড়াচ্ছি, সেখান থেকে স্টুডেন্টরা হয়তো 5টা-6টা চ্যাপ্টারই পড়ছে। তো সেই বিষয়গুলো সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে ছাড়তে হবে তোমাকে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সেটাতেও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কেন বিষয়টা বলছি ভালো করে বোঝো, যে এখানে এই যে 30-35 মিনিট লাগতো, সেটা হেলথ অ্যাপটিটিউডে ম্যাক্সিমাম কতক্ষণ লাগবে? হেলথ অ্যাপটিটিউডে ম্যাক্সিমাম তোমার কি 15 মিনিট লাগবে, তাই না? হেলথ অ্যাপটিটিউডের কোয়েশ্চেন কিরকম থাকবে, আইদার তুমি জানো বা জানো না। যেরকম আমরা বলছি যে বায়োলজি, ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড, বায়োলজি অ্যান্ড ইংলিশ করতে যেরকম কম সময় লাগে, আমি ধরে নিচ্ছি বায়োলজিতে 5টা এমএসকিউ থাকে, সেখানে একটু ভাবার ব্যাপার রয়েছে, আরও না হয় 5 মিনিট লাগলো, 20 মিনিট না হয় লাগলো। ইংলিশে তুমি 20টা কোয়েশ্চেন, সেটা মোটামুটি 15-17 মিনিটের মধ্যে থেকে কমপ্লিট করতে পারবে। সিমিলারলি হেলথ অ্যাপটিটিউড, সেখানেও তুমি ডিরেক্ট কোয়েশ্চেন আইদার জানো অথবা জানো না, তো সেখানেও তোমার ভাবার, ক্যালকুলেশন করার খুব একটা কিছু নেই। তো সেক্ষেত্রে সেটাও খুব তাড়াতাড়ি সলভ হবে, এবং এই বছর সেটাই হয়েছে। এবার ভাবো যাদের বায়োলজি স্ট্রং ছিল তারা হেলথ অ্যাপটিটিউড করে নিয়েছে। আমাদের থেকে যারা পড়েছো তারা জানো যে এক্ষেত্রে শাকদারা ম্যাম, রাগিব স্যার, ওনারা যা পড়িয়েছিল হেলথ অ্যাপটিটিউড কিন্তু সেই কোয়েশ্চেনগুলো এসেছে। তো তোমরা যারা যারা আমাদের থেকে পড়েছো তারাও হেলথ অ্যাপটিটিউড দারুণ করে নিয়েছো, ঠিক আছে? এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলো যখন করা হয়েছে, এবার যারা ফিজিক্স কেমিস্ট্রিটা ঠিকঠাক করে পড়েনি তারা কিন্তু এক্ষেত্রে পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? দেখো, যাদের র্যাঙ্ক কিনা একটা এজ জোনে আসছে বা মিডিয়াম দিকে আসছে, তাদের হয়তো ঠিক আছে যে এই 3টে সাবজেক্ট দিয়েও হয়তো নাম্বার উঠে গেছে। কিন্তু আমরা যদি এখন থেকে নেক্সট ইয়ারের প্রিপারেশন স্টার্ট করছি, আমাদের টার্গেট থাকবে টপ র্যাঙ্কারদের মধ্যে আসা। টপ র্যাঙ্কে আসতে হলে সেই অনুযায়ী কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে। কারণ পরীক্ষা যখন তুমি 1 বছর পরে দেবে, তুমি এখন ড্রপ নিচ্ছ বা তুমি 12-এ থাকো, তুমি 1 বছর খেটে নিশ্চয়ই এই জন্য পরীক্ষা দেবে না যে পরীক্ষার পরে আমি একটা কলেজ পাবো কি পাবো না সেটা নিয়ে আমার চিন্তা থাকবে। তখন আমার চিন্তা এটা করব যে আমি কোন কলেজটা নেব, সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে এখানে ভাবো যে এই যে 30-35 মিনিট লাগতো, সেটা যদি 10-15 মিনিটে নেমে আসে, এখান থেকে কিন্তু আরো 20 মিনিটের কাছাকাছি টাইম সেভ হবে। এবার ভাবো, আগে আমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য যদি 30 মিনিট থাকছিল, এখন কিন্তু আরো 20 মিনিট, নিয়ারলি 50 মিনিট থাকছে। তাহলে 50 মিনিটে তুমি তো মানে আরো যে 20 মিনিট এক্সট্রা টাইম পেলে, সেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রির আরো কিছু কোয়েশ্চেন করতে পারবে। তাহলে আগে যে ফিজিক্স কেমিস্ট্রির টাইমিং এর ব্যাপারটা ছিল, দেখো এবার এখানে যে আমি টাইমিংটার কথা বলছি, এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট একটু ভ্যারি করবে, আমি এখানে 15 মিনিট বলছি, হতে পারে কোনো স্টুডেন্ট আরো 2-3 মিনিট এক্সট্রা লেগে গেল, আবার কোনো স্টুডেন্ট হয়তো এটা 10 মিনিটেই নামিয়ে দিল। তো সেই ক্ষেত্রে সেটা তো কে কত বেশি প্র্যাকটিস করছে, কে কত বেশি টাইম ম্যানেজমেন্ট করছে, সেগুলোর উপর ডিপেন্ড করবে, সেটা নিয়েও কথা বলছি। কিন্তু এখন যেই এক্সাম প্যাটার্ন লজিক্যাল রিজনিং সরে যাওয়াতে এবং হেলথ অ্যাপটিটিউড আসাতে, এখন কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য টাইম তোমরা বেশি পেতে চলেছো। তাহলে যদি তোমরা টাইম বেশি পেতে চলেছো, তাহলে তোমাদেরকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিটাকেও আগের থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ এই ক্ষেত্রে তোমার হাতে সময় রয়েছে, এবার ব্যাপার হচ্ছে যে তুমি সেই সময়টাকে কাজে লাগিয়ে সলভ করতে পারছো কি পারছো না। এবার দেখো, এই জিনিসগুলো টাইম ম্যানেজের ব্যাপারটা, সেটা উইথ টাইম যখন আমরা প্রিপেয়ার করতে থাকবো, আরো সেটা আমাদের আয়ত্তে বসতে থাকবে। কিন্তু যেই জিনিসটা বলছি, ওভারঅল অ্যানালাইসিস থেকে এইটুকু ক্লিয়ার যে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের কিছুটা হলেও কিন্তু টাইম আমরা
এখন বেশি পাবো, সেই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। এবার কিভাবে ইউটিলাইজ করব? দেখো, তাহলে আগের যে অ্যাপ্রোচ ছিল, আগের অ্যাপ্রোচে আমাদের কি টার্গেট রাখতাম, যে আমরা এক্ষেত্রে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সেটা মিলে হয়তো মোটামুটি 15 মার্কসের কাছাকাছি টার্গেট রেখে চলতাম, তাই না? যে এটা আমাদের স্টুডেন্টদের নর্মালি অ্যাপ্রোচ থাকতো। কিন্তু এখন কিন্তু তোমাকে এটা ইনক্রিজ করতে হবে। তোমাকে এখানে দুটো সাবজেক্ট মিলে 50 নাম্বার থাকে, তো মিনিমাম তোমাকে 25 মার্কস কিন্তু এক্ষেত্রে টার্গেট করে এগোতে হবে। দেখো মিনিমাম বলছি, যে মিনিমাম এইটুকু টার্গেট করে চলো। স্যার আমি যদি এটা, এবার কোনো স্টুডেন্ট ধরো দেখা গেল যে না সেটা করতে পারলোই না, তাহলে সেই ক্ষেত্রে কি তার সিলেকশন হবে না? হবে। সে দেখা গেল বাকি সাবজেক্টগুলোতে ফুল মার্কস তুলে নিচ্ছে, তাহলে অফকোর্স তার সিলেকশন হবে। সে যদি অনেক নাম্বার তুলে নিচ্ছে, সিলেকশন হবে। আর এখানে শুধু সিলেকশনের কথা বলছি না, আমি টপ র্যাঙ্কে যাওয়ার কথা বলছি। তো সেই ক্ষেত্রে টপ র্যাঙ্কে যদি যেতে হয়, দেখা গেল সে বাকি সাবজেক্টগুলো থেকে অনেক নাম্বার তুললে, এখান থেকে একটু কম পেয়েও হয়তো তার অ্যাডজাস্ট হয়ে গেল। কিন্তু তোমার প্রিপারেশনের অ্যাপ্রোচে তোমাকে টার্গেটটা তো সেট করতে হয় ভাই। তুমি যদি ছেড়েই দাও তাহলে কি করে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি মিলে আগে যে আমাদের 12-15 নাম্বার ঠিক আছে টার্গেট করছি, আমি 16 নাম্বার 17 নাম্বার পেয়ে গেলে ঠিক আছে, সেরকম কিন্তু হবে না। এখন তোমাকে মিনিমাম তুমি 25-30 মার্কস কিন্তু টার্গেট করে চলো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। যদি তার থেকে ভালো আরো করতে পারছো পরীক্ষায় গিয়ে, তাহলে তো ভালো ব্যাপার, কিন্তু সেইটুকু টার্গেট করে মিনিমাম চলো। এবার তাহলে এই যে এই আগের অ্যাপ্রোচটা সেটা বাদ দিয়ে এখন কিন্তু আমাদের নিউ অ্যাপ্রোচে আসতে হবে। এবার তাহলে যদি নিউ অ্যাপ্রোচে আসতে হয়, আমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রিটাকে আরো ভালো করে পড়তে হবে। আগে তোমরা কি করতে, আগে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখো, তোমরা নিজেরাই বলো, যারা আগের বছর প্রিপারেশন করেছো, তারা যারা দেখছো, তারা নিজেরাই বলো যে এই ক্ষেত্রে তোমরা সমস্ত চ্যাপ্টার কি পড়ে গিয়েছিলে? সমস্ত চ্যাপ্টার অনেকেই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে পড়ে যাওনি। হ্যাঁ, এই বছরও তোমার 100% হয়তো না করলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট 70-80% কিন্তু অবশ্যই কভার করার চেষ্টা করো। দেখো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের থেকে এখানে ব্যাপারটা একটু আলাদা। কিছু কিছু মানে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে 3টা সাবজেক্ট থাকে, এখানে তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে। 5টা সাবজেক্ট হ্যান্ডেল করা একটু চাপ, সেটা আমি জানি। তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এক্ষেত্রে তুমি যদি 100% নাও করছো, অ্যাটলিস্ট 70-80% কিন্তু করার চেষ্টা করো। কেউ 30-40% কিন্তু এই সাবজেক্টগুলোকে ছেড়ে দিও না। এবার কিভাবে কোথা থেকে পড়বে? দেখো তোমরা জানো যে জেনপাস ইউজির প্রিপারেশন জন্য বেস্ট প্ল্যাটফর্ম লেটস ইমপ্রুভ, প্রপার গাইডেন্স পাবে। এন্ড তোমরা নিজেরা যারা যারা বিভিন্ন একটু অ্যাওয়ার্ড থাকো, তোমরা জানো যে যেরকম হেলথ অ্যাপটিটিউডের যে সিলেবাস, যখন বোর্ড সিলেবাস পাবলিশ করেনি, শাকধারা ম্যাম যেদিন হেলথ অ্যাপটিটিউড এসেছিল তার পরের দিন রিসার্চ করে তোমাদের জন্য একটা কি করেছিল, যে আমাদের যে হেলথ অ্যাপটিটিউড সেটার একটা প্রপার সিলেবাস বানিয়ে দিয়েছিল। এবার প্রচুর চ্যানেল রয়েছে তারা হুবহু সেটাকে কপি করে চুরি করে চালিয়ে দিয়েছে। এন্ড এই ক্ষেত্রে লিটারালি যে ম্যাম যেটা সিলেবাস বানিয়ে দিয়েছে, কেউ ওই সিলেবাসটা কোথাও নেই, ঠিক আছে? ম্যাম নিজের মতো করে বানিয়ে দিয়েছে, বাকিরা কি করে সেম পরপর পরপর লিখে দিল, ঠিক আছে? এবার তোমরাও জানো কাদের কথা চলছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি আমাদের কন্টেন্ট কপি করেই অন্য জায়গায় দেখবে, তার থেকে বরঞ্চ তুমি অরিজিনাল রিসোর্স থেকে পড়ো। তো সেই ক্ষেত্রে লেটস ইমপ্রুভের অ্যাভেঞ্জার্স ব্যাচ কিন্তু চলে এসেছে। এটা একটা ফুল ব্যাচ, যেখানে তুমি ফুল সিলেবাস কমপ্লিশন, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসেস, পিডিএফ নোটস, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং, মেন্টরশিপ সব থাকবে। তো এই ব্যাচের ফিস 3599, কিন্তু 18th of August অব্দি, যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, তাই তোমাদের জন্য একটা কুপন কোড বানানো হয়েছে, সেটা হচ্ছে IND300। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা এক্সট্রা 300 রুপিস ডিসকাউন্ট কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। যারা অ্যাডমিশন নাওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের এই হেল্পলাইন নম্বরগুলো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবার এখানে কথা বলছি নেক্সট আমাকে কিসে ফোকাস করতে হবে। দেখো টাইম ম্যানেজমেন্ট, এই যে আমি টাইম ম্যানেজমেন্টের কথাটা বললাম, যে এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমার টাইমটা একটু বেশি বাঁচবে, সেটা তখনই তোমার বাঁচবে যদি তুমি সেই অনুযায়ী প্রিপারেশন করো, সেই অনুযায়ী তুমি শুরু থেকে প্র্যাকটিস করো। অনেকেই সে হয়তো বলবে যে না স্যার ফিজিক্স কেমিস্ট্রিরও কোথায় এত টাইম বাঁচছে, আমার তো বাকি 3টে সাবজেক্ট করতে 80 মিনিট লেগে যায়। তাহলে সেটাই তো টাইম ম্যানেজের ব্যাপার। তুমি যদি শুরু থেকে এখন প্র্যাকটিস করো, দেখো আমি যেই কথাগুলো বলছি তার সঙ্গে তুমি অ্যাগ্রি করছো কি করছো না? বায়োলজি, হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ, এগুলো ম্যাক্সিমাম কোয়েশ্চেনে কি তুমি আইদার জানো অথবা জানো না, তুমি দেখে সেটা আইদার পারছো অথবা পারছো না। সেখানে যদি তুমি সময় নিয়ে ভাববে, সলভ করবে, সেরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে সেখানে তুমি যদি চেষ্টা করো যে এই 3টে সাবজেক্ট মিলে, দেখো এক্সামে টোটাল তোমার 90 মিনিটস টাইম, তাহলে টোটাল যদি তোমার 90 মিনিটস টাইম থাকে, সেই 90 মিনিটসের মধ্যে তুমি যদি 15 মিনিট এক একটা সাবজেক্টে ধরো, যদি 45 মিনিটসে এই 3টে সাবজেক্ট কমপ্লিট করতে পারো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রির জন্য 45 মিনিটস বাঁচাতে পারছো। তো সেখানে এক একটা সাবজেক্টকে যদি তুমি 22 মিনিট করে পাও, সেখানে তুমি কিছুটা তো ভালো করে আসতে পারবে। তো এই টাইম ম্যানেজমেন্টটার জন্য কিন্তু তোমাকে এখন থেকেই কাজ করতে হবে। এবার সেটার জন্য দেখো টাইম ম্যানেজমেন্ট কাজ করার জন্য টাইম বাউন্ডেড প্র্যাকটিস করা বা মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আমাদের যে অ্যাপের ব্যাচ, সেখানে কিন্তু মক টেস্ট অলরেডি
স্টার্ট হয়ে গেছে, এবার কেউ ধরো অলরেডি মানে অনেকে ধরো সেলফ স্টাডি করছো, তো সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের মক টেস্ট সিরিজ চলে এসেছে, সেখানে টপিক ওয়াইজ মক টেস্ট, পরীক্ষার আগে ফুল লেন্থ মক টেস্ট সব পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের ভিডিও সলিউশন দেওয়া থাকবে। তো সেখান থেকে জয়েন করে তুমি মক টেস্ট প্র্যাকটিস করা স্টার্ট করতে পারো। যারা ব্যাচে জয়েন করছো তারা তো সেই ক্ষেত্রে মক টেস্ট ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কোনো সমস্যার বিষয় নেই। তাহলে এই জিনিসগুলো এখন থেকে কিন্তু তোমাকে স্টার্ট করতে হবে। দেখো তুমি যদি ভাবো যে না আমার কাছে 1 বছর আছে, আমি একদিন পরে স্টার্ট করি, 2 দিন পরে স্টার্ট করি, কোথা দিয়ে 6 মাস চলে যাবে বুঝতেও পারবে না। তাই আজ থেকে স্টার্ট করো, এখন থেকে স্টার্ট করো। প্রপারলি যদি তুমি চলো তাহলে অবশ্যই করতে পারবে। আমি তোমাদের জন্য আরো কিছু ভিডিওস, যে তুমি এই মুহূর্তে যদি 12-এ থাকো কিভাবে তোমার পড়া উচিত, তুমি যদি ড্রপ নিচ্ছ কিভাবে তোমার টাইম ম্যানেজ করা উচিত, কিভাবে পড়া উচিত, এগুলো নিয়ে আসবো। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্টেড থাকো কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।